দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন সংক্রান্ত নানা বিষয়ের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। সেই সঙ্গে আপনারাও চাইলে আমাদের সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটা সাজিয়েছি মূলত ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ আপনারা জানেন ট্যাক্সের আর বেশি দিন সময় নেই এবং আইআরএস এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবছরের ট্যাক্স সিজন শুরু হচ্ছে 26 জানুয়ারি থেকে, যেটি 15 এপ্রিল পর্যন্ত চলবে। তার মানে আর অল্প কদিন সময়, এরই মধ্যে শুরু হয়ে যাবে আমেরিকার সবচেয়ে ব্যস্ততম একটি মৌসুম, যেটিকে বলা হয় ট্যাক্স মৌসুম, যেখানে আপনারা সবাই ট্যাক্স ফাইল করার জন্য প্রস্তুত হচ্ছেন, রেডি হচ্ছেন। কিন্তু সেই ট্যাক্স ফাইল করতে গেলে কিছু বিষয়ের উপরে আপনাদেরকে খেয়াল রাখতে হয়। বিশেষ করে যারা ব্যক্তিগত ট্যাক্স ফাইল করছেন তাদের যেমন কিছু বিষয়ে খেয়াল রাখতে হয়, তেমনি যারা ব্যবসায়িক ট্যাক্স ফাইল করেন তাদেরও অনেকগুলো ডকুমেন্টেশন আর উপরে জোর দিতে হয়। আর এইসব ট্যাক্স ফাইল করতে গিয়ে অনেক সময় অনেকগুলো মিস্টেক করেন আপনারা, অনেকগুলো ভুল করেন, যেটির কারণে হয়তো পরবর্তীতে আইআরএস আপনাদেরকে নানা রকমের নোটিশ ইস্যু করে এবং যেতে করে আপনারা নানা সমস্যার মধ্যে পড়ে যান। কিন্তু সেই সমস্যাগুলো যাতে আপনারা না পড়েন সেজন্য ট্যাক্সের আগেই ট্যাক্স প্রিপারেশন নিতে হবে এবং যাতে সে ভুলগুলো না করেন সেগুলো নিয়েও খেয়াল রাখতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। সেই সঙ্গে আমরা কথা বলতে চাই যে ব্যবসায়িক ট্যাক্স ফাইলে কিছু বিষয় রয়েছে, কীভাবে করলে আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন সেই বিষয়টা। আর সে সঙ্গে আরও একটি বিষয়, সেটি হচ্ছে আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের তথ্য অবশ্যই আইআরএস এর ট্যাক্স ফাইলে দিতে হবে। সে সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে 1099 আপনারা কিছু অনলাইনে লেনদেন করে থাকেন, যেমন ভেনম, ক্যাশ অ্যাপ, জেলে সহ এরকম অনেকগুলো লেনদেন করেন, কিন্তু এবার আপনাকে কিন্তু ট্যাক্স ফাইলে সেই বিষয়গুলো রিপোর্ট করতে হবে এবং সেটিও একটি অ্যালার্মিং একটি ব্যাপার। কিভাবে করবেন, কেন করবেন, কত টাকা করবেন, সেটা নিয়েও আমরা আলোচনা করবো। আসলে অনেকগুলো বিষয় আমাদের সামনে রয়েছে, সময় থাকলে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আর এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবসময়কার প্রিয় সিপিএ দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত, আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। দাদা, আমি তো অনেকগুলো বিষয় বললাম, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যদিও বা আমাদের সময় স্বল্পতার জন্য সব করা হয়ে ওঠে না। আমি শুরুতে আপনি একটু যদি আমাদেরকে প্রথমে কমন মিস্টেক রাখতে চান, আলোচনা করতে চান, নাকি আপনি অনলাইন পেমেন্ট নিয়ে কথা বলবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কমন মিস্টেকে যাব। আচ্ছা, তাহলে এইটা একটা বিষয় যে এবার কিন্তু আপনি যেটা বললেন ট্যাক্স ফাইলে এই বিষয়গুলো হয়তো আগে শুধুমাত্র পেপ্যালটা ছিল মনে হয়, এখন সেখানে ক্যাশ অ্যাপ, তারপরে ভেনম, ইভেন দো জেল, যেটি খুবই ইম্পর্টেন্ট। মানে এই ব্যাপারটা একটু পরিষ্কার করতেন, তারপরে হয়তো আমরা ধাপে ধাপে অন্যান্য বিষয়ে যাব। শুরুতে একটু অনলাইন পেমেন্টের যে রিপোর্ট সেটা নিয়ে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, এই ট্যাক্স সিজন শুরু হচ্ছে জানুয়ারি 2026 থেকে, আপনারা অলরেডি শুনেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই ট্যাক্স সিজনের প্রিপারেশন স্বরূপ আপনারা অবশ্যই ট্যাক্স ডকুমেন্টগুলো প্রপারলি কালেক্ট করবেন এবং কোনো ট্যাক্স ডকুমেন্ট যাতে মিসিং না থাকে, যাতে আপনারা কমপ্লিট নির্ভুল ট্যাক্স ফাইল করতে পারেন সেটা দিয়ে খেয়াল রাখবেন। কারণ আপনারা যদি কোনো কারণে ইনকাম যদি মিসিং থাকে বা পার্শিয়াল ইনকাম যদি রিপোর্ট করেন, কনসিকুয়েন্স উইল বি এ পেনাল্টি। তো যাই হোক, আমরা প্রথমেই স্টার্ট করব যে জেল যারা ক্যাশ অ্যাপ ইউজ করেন পেমেন্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে জেল, ভেনমো বা আদার ক্যাশ অ্যাপ যারা ইউজ করেন। তা আমরা দেখেছি যে ইতিপূর্বে 2023 এবং 2024ও এই গত 2 বছর আমরা এই সমস্ত ক্যাশ অ্যাপ নিয়ে কথা বলেছি, ট্রানজ্যাকশন নিয়ে। তো এখন আইআরএস এর ক্ষেত্রে কিন্তু গত 2 বছর ট্রানজিশনাল পিরিয়ড ছিল। কারণ দেখেন, এই যে জেল এত বিশাল পরিমাণে এটা ইউজ হয়, এটা কিন্তু প্রত্যেকেই ইউজ করে, শুধু বিজনেস পারপাসেই না, ইভেন নন বিজনেস পারপাসে ইউজ করে। দেখা গেছে যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে টাকা দেওয়া, অনেক সময় বিভিন্ন জিনিসপত্র কেনার ক্ষেত্রে, ইভেন বিজনেস পারপাস ছাড়াও কিন্তু জেলের ইউজ হচ্ছে সব জায়গাতে। এখন প্রশ্ন হচ্ছে যে আইআরএস এটাকে চাচ্ছে যে তার রিপোর্টিং কন্ট্রোলে নিয়ে আসছে, কারণ অনেকে বিজনেস পারপাসেও জেল ইউজ করে কিন্তু সেটা রিপোর্ট করে না। কারণ
যেহেতু গত 2 বছর এটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল, জেল এবং ভেনমো এই সমস্ত ক্যাশ অ্যাপসের এক্সকিউজ ছিল যে এত বিপুল পরিমাণ ট্রানজাকশন তাদের মানে ক্যাপচারের বাইরে, তো যে কারণে গত 2 বছর জেল ভেনমো এই সমস্ত ক্যাশ অ্যাপগুলো 1099 ইস্যু করে নাই। বাট এই বছর কিন্তু আইআরএস বলতেছে যে নো মোর এক্সকিউজ, গত 2 বছর ট্রানজিশন পিরিয়ড ছিল, তোমাদের উচিত এটা নিয়ে রেডি হওয়া, এই বছর থেকে অবশ্যই 1099 কে ইস্যু করতে হবে। তার মানে এই 1099 কে এটা কে ইস্যু করবে? জেল ভেনমো তারা ইস্যু করবে, কর্তৃপক্ষ ইস্যু করবে। হ্যাঁ, কর্তৃপক্ষ ইস্যু করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু মোস্ট লাইকলি জানুয়ারি শেষের দিকে পাওয়ার মানে স্টার্ট করবেন এবং আশা করতেছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো এটা কমপ্লিট হবে পাওয়া। তা আপনারা কিন্তু যারা এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটা প্রশ্ন করতে পারেন, এই যে জেল ভেনমোতে যে ক্যাশ মানে যে ট্রানজাকশন হচ্ছে অনলাইন অ্যাপসগুলো ইউজ করে, এটা কি প্রত্যেকেই 1099 পাবে কিনা? কিন্তু আনসার হচ্ছে যে না, প্রত্যেকে পাবে না। আইআরএস বলতেছে শুধুমাত্র যারা গুডস অ্যান্ড সার্ভিস মানে আপনি বিজনেস পারপাসে যদি ইউজ করেন, আপনি যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে টাকা দেন, কাউকে গিফট দেন, ইউ ডোন্ট নিড টু রিপোর্ট দেম। বাট আপনি যদি এই জেল যদি বা ভেনমো যদি গুডস অ্যান্ড সার্ভিস বিজনেস পারপাসে যদি ইউজ করেন, এবং শুধু তাই না, ওরা একটা লিমিটেশন দিয়ে দিছে, যারা 2025-এ $20,000 বেশি এই পেমেন্ট রিসিভ করেছেন ফর গুডস অ্যান্ড সার্ভিস বিজনেস পারপাসে, এবং যাদের ট্রানজাকশন 200 এর বেশি, খেয়াল করবেন দুটো শর্ত আছে। তার মানে আপনার টোটাল রিসিপ্টটা থাকতে হবে মোর দেন 20,000 এবং আপনার ট্রানজাকশন থাকতে হবে অ্যাটলিস্ট 200, তারাই 1099 কে পাবেন। মানে একটু আবার যদি ক্লিয়ার করতেন ব্যাপারটা, মানে প্রথমত শর্ত হচ্ছে গুডস এন্ড সার্ভিস হতে হবে, বিজনেস পারপাস, নন বিজনেস পারপাসে দিবে না। আচ্ছা, তারপরে কন্ডিশন হচ্ছে যে আপনার যে টাকাটা আপনি রিসিভ করবেন বিজনেস পারপাসে, এটা মিনিমাম 20,000 হতে হবে। এখন লেটস সে আপনি টোটাল পেয়েছেন $19,950, আবার আপনি বিজনেস করেন গুডস এন্ড সার্ভিস পারপাসে, ইউ উইল নট রিসিভ 1099। মানে 20,000 থেকে উপরে যদি হয় তাহলে রিপোর্ট করতে হবে, তখন আপনি 1099 কে পাবেন, দেন মাস্ট রিপোর্টিং। ওকে। আবার ট্রানজাকশন হইতে হইব 200 তার বেশি, তার মানে লেটস আপনার হইলো 20,000 এর নিচে হইলো, আবার এদিকে ট্রানজাকশন হইলো 199 বা 198, দেন সেই ক্ষেত্রে 1099 কে দিবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে 1099 ইস্যু করার লিমিট। এখন প্রশ্ন হচ্ছে তো আপনি যদি বিজনেস করেন, লেটস সে আপনি 19,950 পেয়েছেন, আপনি কি ইনকাম রিপোর্ট করবেন না? আইআরএস বলতেছে ইভেন তুমি যদি 1099 নাও পাও, যেহেতু এটা বিজনেস ট্রানজাকশন, ইউ মাস্ট রিপোর্ট দিস এজ এ গুড ফেইথ। মানে আইআরএস জানবে না, কারণ যেহেতু জেল ভেনমো 1099 দিবে না, বাট আপনার গুড ফেইথে এটাকে আপনাকে রিপোর্ট করতে হবে, বিকজ ইট ইজ ইউর বিজনেস ট্রানজাকশন। আইআরএস মানে 1099 কে পাবেন না, তার মানে আপনি এটা স্কিপ করবেন, দেয়ার ইজ নো ওয়ে টু স্কিপ। যেহেতু বিজনেস ট্রানজাকশন আপনাকে ঠিকই রিপোর্ট করতে হবে, বাট 1099 কে ওরা দিবে না। তবে আরেকটা কথা, যদি আপনি রিপোর্ট না করেন সেই ক্ষেত্রে আইআরএস জানবে না, কারণ আইআরএস তো এইটা 1099 কে পাবে না, কারণ যখনই ওরা 1099 কে ইস্যু করবে, আপনাকে একটা কপি দিবে, একটা কপি আইআরএস ওরা পাঠিয়ে দিবে, তার মানে আইআরএস তখন জানবে যে আপনার ট্রানজাকশন কত। কিন্তু 1099 কে জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করলে তাহলে হয়তোবা 1099 কে ইস্যু করবে। আপনি সেটাই বললাম যে 20,000 আর হচ্ছে $200 এবং গুডস এন্ড সার্ভিস পারপাসে, তো বিজনেস পারপাসে কোন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে যদি টাকা দেন, কাউকে গিফট দেন, ইউ উইল নট রিসিভ 1099 কে, এবং ইউ ডোন্ট নিড টু রিপোর্ট দেম বিকজ দিস ইজ নট দ্য বিজনেস ট্রানজাকশন। আচ্ছা, তো সেইটা তার মানে আপনি এটা সেটা পরিষ্কার করেছেন, আমরা যারা দর্শকরা যারা এই পেমেন্ট করেছেন এবার প্রথমবারের মতো নতুন, সেটি রিপোর্ট করতে হবে যদি তাদেরকে এই শর্তগুলো পূরণ করে। আচ্ছা দাদা, এরকম আপনি যখন বললেন যে রিপোর্ট করতে হবে, বা আমরা বারবার অনেক জায়গায় আলোচনা হচ্ছে বিগ বিউটিফুল বিলে এই সমস্যা এই করতে হয়, বা এবারে ট্যাক্স সিজনটা একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে বিগ বিউটিফুল বিলের জন্য অনেক চেঞ্জ আসছে সেই জন্য। কিন্তু এত চেঞ্জের মাঝখানেও আমাদের কিছু ক্লায়েন্ট অথবা আপনাদের পক্ষ থেকেও অনেক সময় অনেকগুলো ভুল করা হয়, বা যেটার কারণে হয়তো পরবর্তীতে অনেকে সাফার করে, অডিট হয়, নোটিশ ইস্যু করে, পেনাল্টি হয়। তো আপনি যদি একটু আমাদের এইবার আমরা একটু কমন মিস্টেক গুলো নিয়ে একটু যদি আলোচনা করতেন, কি কি ভুল আসলে সাধারণত ট্যাক্স ফাইলিং এর সময় হয় আপনারা লক্ষ্য করেন, যেটাই হয়তো সতর্ক থাকলে না হলেও পারে। যেটা বলছেন ভুল কিন্তু দুই পক্ষেরই হয়, যারা ট্যাক্স পেয়ার তারাও ভুল করে, আবার যারা প্রিপেয়ারার আমরার মতো যারা আছে তারাও কিন্তু ভুল করে। আপনাদের অনেক কাজে প্রেসারও থাকে ওই সময়টা। প্রেসার ইজ এ ল্যাক অফ নলেজ, আমি বলবো এটা প্রেসার না, ল্যাক অফ নলেজ। অনেকে জানে না, কারণ ট্যাক্স প্রিপেয়ারার তো শুধু আমি একা না, দেয়ার ইজ এ লট অফ ট্যাক্স প্রিপেয়ারার, সিপিএ, নন সিপিএ, ইএ, লট অফ পিপল আর ফাইলিং দ্য ট্যাক্সেস। বাট অনেকে কিছু বেসিক মিস্টেক আছে, দে ডোন্ট ইভেন নো দ্যাট, যেটা পরবর্তীতে যখন আইআরএস অডিট ট্রিগার হয় আমাদের কাছে আসে, দেন উই ক্যান ফাইন্ড আউট লাইক হোয়াট কাইন্ড অফ মিস্টেক দে ডিড। তো সেগুলো আজকে আলোচনা করবো। হ্যাঁ, একটু বলেন। যাই হোক, এই যে আমি যে কোনো এটার নাম দিব যে আসলে কমন মিস্টেক, আচ্ছা, ফর ফাইলিং দ্য ট্যাক্স রিটার্ন। তো যাই হোক, কমন মিস্টেকে আমি প্রথমেই বলবো যে ওমিটিং ইনকাম।
তার মানে দেখুন যে আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন, মেক শিওর আপনার টোটাল যে ইনকাম আছে এটা আপনাকে কিন্তু অবশ্যই রিপোর্ট করতে হবে কমপ্লিটলি, নট পার্শিয়াল। এই যে বলতেছে ওমিটিং ইনকাম, এটা অবশ্য যারা ট্যাক্স পেয়ার তাদের, এটা ট্যাক্স প্রিপেয়ারদের না, আমি বলে দেবো কোনটা প্রিপেয়ারদের কোনটা ট্যাক্স পেয়ারদের। এই যে ওমিটিং ইনকাম এটা বেসিক্যালি ট্যাক্স পেয়ারদের রেসপন্সিবিলিটি, কারণ আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ইনকাম ডকুমেন্ট প্রপারলি ইনকর্পোরেট করে তারপর ট্যাক্স প্রিপারেশনের জন্য যাওয়া। উদাহরণস্বরূপ বলবো যে আপনি W2-তে জব করেন, এখন আপনি আবার পাশাপাশি লেটস আপনার মানে ধরেন যে ছবি আঁকার মানে সাইড বিজনেস আছে, যে আপনি আর্টিস্ট, পাশাপাশি আপনি একটা জায়গায় ছবি আঁকেন, ওখান থেকে আপনি 1099 পেয়েছেন, মানে 1099 পান, ওরা আপনাকে W2 দেন না, 1099 পান। তো দেখুন, তা আপনার W2-তে ইনকাম আছে, আবার আপনার যেহেতু আর্টিস্ট পার্সিয়াল জব করেন, ওখান থেকে আপনার 1099 পান, আপনার বাড়ি থাকলে মর্টগেজ স্টেটমেন্ট আছে 1098, তারপরে ধরেন আরও ইন্টারেস্ট ইনকাম থাকতে পারে, ব্যাংকে ডিপোজিট, ভেরিয়াস আপনার মানে ইনকাম সোর্স। যিনি ট্যাক্স পেয়ার উনি কিন্তু জানে উনার কোন কোন খাত থেকে আয় হয়েছে, উনি জানে, কিন্তু অনেক সময় করে কি তাড়াহুড়ার জন্য ইনকাম মিস করে, সব ইনকামগুলো রিপোর্ট করা। যেমন উদাহরণস্বরূপ বলবো যে আপনার W2 আছে, আপনি W2 নিয়ে গেছেন, অন্যান্য ডকুমেন্ট নিয়ে গেছেন, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনার যে এই যে ছবি আঁকেন এটার জন্য একটা ছোট্ট 1099 হয়তো আছে 2-4-5 হাজার বা আরও বেশি, ওইটা আপনি নিতে ভুলে গেছেন। কিন্তু গ্যাস হোয়াট, আপনি ভুলে গেছেন আপনি ইনকাম রিপোর্ট করতে, আপনি সব করছেন W2 অন্য সবগুলো নিয়েছেন, কিন্তু 1099 আপনি রিপোর্ট করে নেই। এখন এইটার কনসিকুয়েন্স কি IRS কিন্তু ঠিকই জানবে, তারা কিন্তু ঠিকই আপনাকে ফাইন্ড আউট করবে যে আপনি ওই 1099 রিপোর্ট করেন নাই। কারণ এই যে যারা আপনাকে 1099 দিয়েছে আর্টিস্টের জন্য, ওরা কিন্তু একটা কপি আপনাকে দিয়েছে এবং সেম কপি কিন্তু IRS এর কাছে ওরা আরেকটা কপি IRS এ পাঠিয়ে দিয়েছে। কারণ IRS করবে কি, ওদের সিস্টেমে আপনার সোশ্যাল সিকিউরিটি ওটা স্ক্যান করে ওরা রেকর্ড করে রাখবে। যখনই আপনার ট্যাক্স রিটার্নটা সার্ভারে গিয়ে হিট করবে, তখনই এরা মানে তাদের সিস্টেম এত সফিস্টিকেটেড, এটা অটোমেটিক তারা ম্যাথমেটিক্যাল এরর গুলো রিকনসাইল করে, এনে কিন্তু নো হিউম্যান ইনভলভ। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আরো স্ট্রং, আর্টিফিশিয়াল ছাড়াও IRS আগে থেকেই মানে তাদের সিস্টেম অটোমেটিক্যালি ম্যাথমেটিক্যাল এরর চেক করে, যেটা এখানে কোনো হিউম্যানের কোনো কাজেই নেই, অটোমেটিক সফটওয়্যার এটা করে নেয়। তখন সেই ক্ষেত্রে যারা 1099 ইস্যু করছে, যখন IRS এ কপিটা পাঠিয়েছে, IRS কিন্তু আপনার নামে এটা রেকর্ড হয়ে গেছে, আপনি যখন ট্যাক্স ফাইলে এটা রিপোর্ট করবেন না ফর সাম রিজন, অটোমেটিক এটা সিগন্যাল দিবে যে সামথিং ইজ রং। কারণ IRS দেখবে আপনার নামে $5,000 1099 রিপোর্ট আছে, বা ট্যাক্স ফাইলে আপনি রিপোর্ট করেন নাই, সাথে সাথে ওটা ফাইন্ড আউট করে আপনাকে চিঠি দিবে, এটা পুরোটার উপরে ট্যাক্স ওরা ধরে পেনাল্টি ইন্টারেস্ট ধরে পাঠিয়ে দিবে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনারা যখন ফাইল করবেন, মেক শিওর কোনো ধরনের ইনকাম যাতে আপনারা পার্সিয়াল রিপোর্ট করেন এবং মিস না করেন। আরেকটা বিষয়, এইটা তো বললাম 1099 এর কথা, অনেক সময় আপনার স্টক ট্রানজাকশন থাকে, শেয়ার মার্কেটে দেখা গেছে ক্যাপিটাল গেইন থাকে, অনেকের খবরই নেই, ট্যাক্স ফাইল করতে আসে এদিকে দিকে দেন গা $50,000 ক্যাপিটাল গেইন, সে জানেই না, তার মানে তার নলেজেই নাই এটা ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হবে। 50,000 হোক আর 5,000 হোক, তাকে তো রিপোর্ট করতে হবে। এই যে ইভেন যে ক্যাপিটাল গেইন যদি আপনার হয় স্টক মার্কেটে, সেটা IRS কিভাবে জানে? কারণ একটা 1099 বিও ওরা ইস্যু করবে, এটাকে বলে ব্রোকার স্টেটমেন্ট। এই ব্রোকার স্টেটমেন্ট এক কপি IRS এ পাঠিয়ে দিবে, আর আপনারটা ওরা পাঠাবে না, আপনারটা ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট করা। আপনি যখন ট্যাক্স পেপারের কাছে যাবেন, এই 1099 এর বি কপি নিয়ে যাবেন, কারণ IRS অলরেডি জানতেছে। এখন গ্যাস হোয়াট, আপনি যদি এটা ট্যাক্স রিটার্নে রিপোর্ট না করেন, $50,000 আপনার গেইন, ঠিক দেখবেন 6 মাস 1 বছর পরে IRS আপনাকে চিঠি পাঠাবে, তখন তো পুরো টাকার উপরেই দিতে হবে পেনাল্টি প্লাস ইন্টারেস্ট। IRS কিন্তু কখন আপনাকে সাথে সাথে ধরবে না। দ্য রিজন ইজ IRS সবসময় বাহাইন্ডে থাকে 1-2 বছর, এবং বাহাইন্ডে থাকলে ওদের সুবিধা বেশি, কারণ ওরা আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে, দিস ইজ দেয়ার মানি। যখন 2 বছর পর আপনাকে ধরবে, তখন এই 50,000 এর উপর ইউ হ্যাভ টু পে ফুল ট্যাক্স প্লাস ইন্টারেস্ট প্লাস পেনাল্টি, পুরো টাকা আরো দেখবেন হয়তো $2-3,000 বেড়ে গেছে এটার জন্য। তো যে কারণে তার মানে হচ্ছে যদি যারা এই ধরনের বিনিয়োগ করে, বিশেষ করে আপনি যেটা বললেন স্টক মার্কেট সহ অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সি, যেমন কয়েনবেজে অনেকের থাকে ট্রানজাকশন থাকে, তো সেক্ষেত্রে তাকে রিপোর্ট অবশ্যই 1099 বি তাকে নিয়ে যেতে হবে, কারণ IRS অলরেডি জানে, সেটা লাভ হোক আর লস হোক দে হ্যাভ টু, কারণ IRS অলরেডি জানে। এখন লস হলে IRS আপনাকে চিঠি দেবে না, কারণ লস হলে লস হলে আপনার ফেভার, আপনি বেনিফিট পাবে, সেটা IRS বলবে না। কিন্তু যদি গেইন হয়, দেন ডেফিনেটলি উইল গেট দ্য লেটার, কারণ IRS লুজিং দেয়ার মানি, বাট লস হইলে ইউ লুজ ইওর মানি। সেটা হোয়াটএভার যে অ্যামাউন্টই হোক না কেন, আপনি বলছেন রিপোর্ট করা উচিত। রিপোর্ট যাই হোক, এই যে ওমিটিং ইনকাম, তার মানে ইনকামটা একটা মানে ইম্পর্টেন্ট ক্রুশিয়াল ফ্যাক্টর। আপনারা যখন ফাইল করবেন, মেক শিওর ইউ গ্যাদার অল দ্য ইনকাম ডকুমেন্ট প্রপারলি এন্ড ফাইল কারেক্টলি। ইউ ক্যানট স্কিপ এনি ইনকাম।
গেল এটা। সেকেন্ড আলোচনা করব আপনার ফাইলিং স্ট্যাটাস নিয়ে। এইখানে কিন্তু দুই পক্ষই, এখানে অবশ্য ট্যাক্স পেয়ারদের কিছু করার থাকে না, যারা ট্যাক্স প্রিপেয়ারার তারাই ভুল করে এই ক্ষেত্রে। এবং আইআরএস এর কিন্তু মেইন ফোকাস হচ্ছে এই হেড অফ হাউস হোল্ড ফাইলিং স্ট্যাটাসে। কারণ ফাইলিং স্ট্যাটাসের আগে একটা বলি, কয়েকটা ফাইলিং স্ট্যাটাস আছে, সিঙ্গেল, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, ম্যারিড ফাইলিং সেপারেটলি, হেড অফ হাউস হোল্ড, কোয়ালিফাইং সার্ভাইভিং স্পাউস। তো আমরা অন্য স্ট্যাটাস নিয়ে বলবো না, মানে আইআরএস এর যেটা মেইন ফোকাস, এবং যারা যে সমস্ত যে জায়গাটাতে প্রিপেয়াররা ভুল করে, আমাদের মতো যারা প্রিপেয়ার আছে তারাও ভুল করে এই ফাইলিং স্ট্যাটাস সিলেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে হেড অফ হাউস হোল্ড ফাইলিং স্ট্যাটাস। এটা মোস্ট রিস্কি ফাইলিং স্ট্যাটাস, মাথায় রাখবেন। এবং এই কারণে বলবো এটা মোস্ট রিস্কি ফাইলিং স্ট্যাটাস। দেখুন, হেড অফ হাউস হোল্ড ফাইলিং স্ট্যাটাসে লোকজন করে কি, লেটস সে আপনার হাজব্যান্ডের ইনকাম আছে 100,000, এখন ওয়াইফের ইনকাম আছে লেটস সে 10-15,000, বাচ্চা আছে 2-3 কোয়ালিফাইং চাইল্ড। এখন করে কি, হাজব্যান্ড ফাইল করে আলাদা, মেবি হয়তো সিঙ্গেল ফাইল করে বসে থাকে, করে তার মতো সে কোনো রকম ট্যাক্স দিয়ে টিয়ে সে মানে সার্ভাইভ করে। ওয়াইফ করে কি, তারা কিন্তু ম্যারিড, যারা স্টিল ম্যারিড, একই বাসায় থাকে, একজন আরেকজনকে সাপোর্ট দেয়। ওয়াইফ করে কি, এই 2-3 বাচ্চা নিয়ে হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাসে ফাইল করে বসে, এবং এজ এ রেজাল্ট সে করে কি, 3 বাচ্চা দিয়ে যখন $15,000 ফাইল করে, সে আনইনকাম ট্যাক্স ক্রেডিট পায়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পায়, হিউজ রিফান্ড নিয়ে চলে আসে, $10,000-15,000 রিফান্ড চলে আসে। বাট গ্যাস হোয়াট, তারা কিন্তু এই মেরিট থাকা অবস্থায়, একই বাসায় থাকা অবস্থায়, তারা কিন্তু এই যে একজন সিঙ্গেল, একজন হেড অফ হাউস হোল্ড, এই ফাইল কিন্তু তারা করতে পারে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। এবং আইআরএস জানে লোকজন এটা ইন্টেনশনালি করে, কারণ দেখেন তারা যদি জয়েন্টলি ফাইল করতো তাহলে 15,000 কিন্তু আসবে না, কারণ সে প্রথমেই তার ইআইসি ফেজ আউট হয়ে যাবে, কারণ হাজব্যান্ডের ইনকাম 100,000, ওয়াইফের ইনকাম 15,000। এই যে ওয়াইফ যখন আনইনকাম ট্যাক্স ক্রেডিট পাবে 7-8,000, সেই জায়গায় এটা জিরো আসবে, কারণ যখন তারা কম্বাইন ফাইল করবে। এখন এই টাকাটা এই তাদেরকে রিটার্ন বেশি দেওয়ার জন্য করে কি, অনেক ট্যাক্স প্রিপেয়াররা জানে না, জ্ঞানের অভাবেও তারা করে কি, ওকে ঠিক আছে আপনার হাজব্যান্ডকে আমরা আলাদা করে দিচ্ছি, আপনাকে হেড অফ হাউস হোল্ড করে দিয়ে মানে টাকাটা পাওয়া দেয়। কিন্তু গেস হোয়াট, হিয়ার ইজ দ্য রুল, মানে যারা ইভেন প্রিপেয়ারদের একই ছাদের নিচে যদি থাকে, এই তো বলতেছি, এখন রুলটা আমি বলতেছি যে প্রিপেয়ারদের ল্যাক অফ নলেজ কোথায়। ওরা ভাবতেছে ও আই এম হেল্পিং দ্য মাই ট্যাক্স পেয়ার, দে আর গেটিং মোর মানি, কিন্তু আসলে এটা ইলিগেল। তারা যা করতেছে এটা ইলিগেল, মানে আইআরএস দে ডোন্ট লাইক দিস টাইপ অফ সিলেকশন। এবং কেন ইলিগেল দেখেন, মেইন রুল হচ্ছে যে ম্যারিড পিপল ক্যান নট ফাইল হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস। ওকে, মাথায় রাখবেন, ম্যারিড পিপল ক্যান নট ফাইল হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস। তার মানে আপনি যদি ম্যারিড থাকেন, আপনি যদি একই ছাদের নিচে থাকেন, একে আরেকজনকে যদি সাপোর্ট করেন, ইউ ক্যান নট চুজ হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস, বিকজ দিস, আপনি যদি এটা চুজ করেন তার মানে আপনি মানে মিথ্যা তথ্য দিয়ে আপনি টাকা নিয়ে দিচ্ছেন। বা কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, দেয়ার ইজ অ্যান এক্সেপশন। আচ্ছা, ম্যারিড পিপলও হেড অফ হাউস হোল্ড ফাইল করতে পারে একটা এক্সেপশনের আন্ডারে, এবং এই এক্সেপশনটাই অনেকে জানে না, অনেকে না জেনে গণহারে হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাস দিয়ে দেয়। এক্সেপশনটা কি, আপনি তখনই হেড অফ হাউস হোল্ড করতে পারবেন ইফ ইউ মানে লেটস সে আপনি যদি আপনার স্পাউস থেকে, মানে আপনি যদি ডিউরিং দ্য ট্যাক্স ইয়ারের মোর দেন 6 মান্থ, মানে এখানে বলতেছে এইভাবে যে ইফ ইউ লিভ অ্যাপার্ট ফ্রম ইউর স্পাউস মোর দেন 6 মান্থ ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার, অ্যান্ড দেন ইভেন আপনি ম্যারিড থাকা সত্ত্বেও আপনি হেড অফ হাউস হোল্ড স্ট্যাটাসে ফাইল করতে পারবেন। দেখেন আবারও কিওয়ার্ড, ইফ ইউ লিভ অ্যাপার্ট ফ্রম ইউর স্পাউস মোর দেন 6 মান্থ ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার, তার মানে আপনি যদি ডিউরিং দ্য ট্যাক্স ইয়ারে আপনার স্পাউসের থেকে 6 মাসের বেশি যদি সম্পূর্ণ আলাদা বাসায় থাকেন, সেপারেট রেসিডেন্সি মেনটেন করেন, স্টিল ম্যারিড থাকা সত্ত্বেও আপনি হেড অফ হাউস হোল্ড নিতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নটা বলে দিচ্ছি যে তাহলে দাদা আলাদা থাকলেই কি সব সমস্যার সমাধান? নো, আই এম টকিং অ্যাবাউট এটা কখন হয়, অন দ্য ওয়ে অফ ডিভোর্স। যখন আপনাদের মধ্যে কোনো বনিবানা নাই, ডিভোর্স অলমোস্ট ডিভোর্সের পথে চলে যাচ্ছেন, অথবা ডিভোর্স ফাইল হয়ে গেছে, কারো মুখ দেখা দেখি নাই, একদম সেপারেট হাউস হোল্ড মেনটেন করতেছেন, কারোর সাথে যোগাযোগ নাই, সেই ক্ষেত্রে একমাত্র অন দ্য ওয়ে অফ ডিভোর্সের ক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ হেড অফ হাউস হোল্ড আলাদা বাসায় থাকেন, সেপারেট হাউস হোল্ড মেনটেন করেন, দেন ম্যারিড থাকা সত্ত্বেও আপনি হেড অফ হাউস হোল্ড করতে পারবেন। কিন্তু আমাদের এই কমিউনিটিতে অনেকেই রয়েছেন যে হাজব্যান্ড তো অন্য স্টেটে জব করে, লাইক আবার একই স্টেটের মধ্যে অন্য জায়গায়, যেমন মানে আলবেনিতে জব করছে, বাফেলোতে জব করছে, আবার অনেকে স্টুডেন্ট থাকছে, মানে বিভিন্ন জায়গা থেকে 6 মাসের উপরে সে একই বাসায় থাকছে না, হয়তো যাওয়া আসা করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তাহলে কি হবে? খুব সুন্দর প্রশ্ন, একদম মানে পরিপূরক প্রশ্ন এটা। এখন বলবো দেখেন, আপনি যদি জব পারপাসে যদি আলাদা থাকেন সেটা থাকতেই পারেন, দেন ইউ ক্যান নট। আমি একটু আগে বলছি অন দ্য ওয়ে অফ ডিভোর্স, আমি মানে এই যে ইফ ইউ লিভ অ্যাপার্ট ফ্রম ইউর স্পাউস ডিউরিং দ্য মোর দেন 6 মান্থ, এটা শুধুমাত্র ডিভোর্স এবং যাদের টোটালি সেপারেট, মানে কি আপনার মুখটা দেখতে চায় না,
আচ্ছা। কিন্তু আপনি যদি জব পারপাসে থাকেন, আপনার ফ্যামিলি প্রয়োজনে থাকেন, নো, ইভেন ইফ ইউ লিভ মোর দ্যান 6 months সেপারেট প্লেসে, ইউ ক্যানট ফাইল হেড অফ হাউস হোল্ড। আপনার দুইটা অপশন থাকবে, আইদার মেরিট ফাইলিং জয়েন্টলি অর মেরিট ফাইলিং সেপারেটলি। ওকে, You বাট cannot নট file head of household. Not head of household. তাহলে এই ফাইলিং স্ট্যাটাস কিন্তু মোস্ট রিস্কি স্ট্যাটাস দুইজনের জন্য। ইভেন আমরা যারা ট্যাক্স প্রিপেয়ারার আছি, আমরাও যদি এই হাউস হোল্ড এই স্ট্যাটাস যদি ফ্রিকোয়েন্টলি সিলেক্ট করতে থাকি মিস্টেকেনলি, আইআরএস কিন্তু কিন্তু আমাদের অনেকে এই কাজটা করে বিকজ অফ হিউজ রিটার্ন পাই। ইন্টেনশনালি এটা অনেকে করে, অনেকে ল্যাক অফ নলেজ এই জিনিসগুলো জানে না। এরা জানে আমার ট্যাক্স মানে যখনই প্রিপেয়ারদেরকে আপনি বেনিফিট দিবেন, ওরা তো খুশি, আমি 15,000 পাচ্ছি, যে আমার দিতে হইতো 3,000। কিন্তু গ্যাস হোয়াট, এটা কিন্তু প্রিপেয়ারও রিপোর্টেড হচ্ছে, তাকে পেনাল্টি করবে আইআরএস একটা সময়। সে যদি ফ্রিকুয়েন্টলি এই কাজ বছরের পর বছর করতে থাকবে, একদিন আইআরএস এজেন্ট এসে হাজির হবে যে লেটস সি হোয়াট ইউ আর ডুইং। তখন যদি সে রিপোর্ট না ঠিক মতো না দিতে পারে, তার পিটিআইএন ক্যান্সেল করবে, ই ফাইলিং ব্লক করে দিবে। অন টপ অফ দ্যাট পেনাল্টি জানেন কত? পার রিটার্ন মিনিমাম 650, ম্যাক্সিমাম $2,600 পেনাল্টি পার রিটার্ন। আপনি কয় পয়সা কামাবেন একটা ট্যাক্স ফাইল করে? ক্লায়েন্ট হয়তো আপনাকে $200 দিবে, আপনার পেনাল্টি $2,600 এরকম একটার জন্য করবে 2,600। তার মানে কোনো আইআরএস এজেন্ট যদি আপনার অফিসে স্টেপ ইন হয়, মিনিমাম পেনাল্টি হবে 50,000। সেক্ষেত্রে আপনারা কি মানে ক্লায়েন্টকে এই জিনিসগুলো বলেন কি? অবশ্যই আমরা বলি। আমাদের কাছে আসলে আমার প্রথমেই প্রশ্ন থাকে হেড অফ হাউসহোল্ড করতে, আর ইউ ডিভোর্স? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। কারণ কেন আপনি হেড অফ হাউসহোল্ড করতে চান, আপনি ডিভোর্স কেন সেটা আগে বলেন। অনেক হয়তো শাই ফিল করে, আপনাকে এই পার্সোনাল কোয়েশ্চেন কেন জিজ্ঞেস করতেছেন। দিস ইজ মাই ডিউ ডিলিজেন্স অ্যাজ এ সিপিএ, আই হ্যাভ টু আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, ডাজন্ট ম্যাটার ইফ ইউ মাইন্ড অর নট, বিকজ দিস ইজ মাই ডিউ ডিলিজেন্স। আমাকে কনফার্ম হতে হবে আপনি কেন হেড অফ হাউসহোল্ড, বিকজ ইট ইজ রিস্কি ফাইলিং স্ট্যাটাস। শুধু তাই না, আপনি যদি এই টাকা যদি ধরেন পেয়েও যান, কোনো কারণে আপনার 2-3 ইয়ার্সের পরে যদি অডিটের কারণে এটা ফাইন্ড আউট হয়, হিউজ পেনাল্টি। টাকা তো দিবেন, লেটস সে $15,000 পেয়েছেন, আপনাকে ব্যাক করতে হবে $25,000 পেনাল্টি অ্যান্ড ইন্টারেস্ট। এবং শুধু তাই না, যে ফাইল করেছে তারও পেনাল্টি হবে $2,600। রেস্ট অফ দ্য লাইফ এই টাকাই শোধ করেই যেতে হবে। হ্যাঁ, শোধ করে যেতে দেবে। তাই আমরা রিস্কি ফাইলিং স্ট্যাটাস। যাই হোক, আশা করি হেড অফ হাউসহোল্ড স্ট্যাটাস আপনি ক্লিয়ার রাখেন। তারপরে আসেন আনাদার কমন মিস্টেক, আমরা দুইজনেই করি এটা অবশ্য ট্যাক্স পেয়ারদের না, এটা ট্যাক্স প্রিপেয়ারদের মিস্টেক। কিরকম মিস্টেক? যেমন মনে করেন তারা ট্যাক্সি চালায়। এখন ট্যাক্সি যারা চালায়, এদের একটা কমনই দেখবেন যে মানে আমাদের যারা ট্যাক্স মানে হচ্ছে রাইড শেয়ার বলেন, উবার, লিফট, ইভেন দো ডেলিভারি যেটা ওটা গিগ ওয়ার্কার যেটা বলেন, যেমন ধরেন উবার, লিফট, ইয়েলো ট্যাক্সি, গ্রিন ট্যাক্সি, হোয়াটএভার, যারা অ্যাপস বেসড ট্যাক্সি আছে। এখন আমাদের ট্যাক্স প্রিপেয়ার যারা আছে দেখবেন, এদের মধ্যে মোটামুটি কম্পিটিশন হচ্ছে কে কত ইনকাম রিডিউস করতে পারে। মানে আমি মিডিয়াতে কথা বলতেছি, আই এম সরি ফর দ্যাট। ইট ইজ এ কম্পিটিশন, লুকস লাইক। অনেকে বলে, ও আমার ইনকাম হচ্ছে 150,000, আমাকে অমুক ট্যাক্স প্রিপেয়ার তো এটাকে 10,000 করে দিয়েছে নেট ইনকাম। গেস হোয়াট, 150,000 তার গ্রস ইনকাম, সেটাকে নেট ইনকাম সে ডিক্লেয়ার করছে 10,000, সামটাইম 9,000, ইভেন লেস দেন দ্যাট। তার মানে এই যে টাকা আপনি কমাচ্ছেন, তার মানে কি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। এখন কিভাবে কমায়? এখন দেখেন, এটা হচ্ছে মানে মজার বিষয় যে তারা ইভেন জানেও না ট্যাক্স ল, যারা এই সমস্ত এই কাজগুলো করে। এখন এখানে কিন্তু দুইটা অপশন আছে। এই যে গিগ ওয়ার্কার যারা ট্যাক্সি চালায়, এরা কিন্তু ইচ্ছা করলে স্ট্যান্ডার্ড মাইলেজ নিতে পারে যখন ট্যাক্স ফাইল করে। ওরা যেমন ধরেন একটা উবার ড্রাইভার হয়তো 100,000 মাইল চালাইলো, সে স্ট্যান্ডার্ড মাইলেজেও সে ক্লেম করতে পারে খরচ, তারপর আবার অ্যাকচুয়াল এক্সপেন্সেও সে যাইতে পারে। তার দুইটা অপশন আছে। মানে দুটো আলাদা অপশন। হ্যাঁ, দুইটা আলাদা অপশন। আপনি চাইলে মনে করেন যে আপনার যদি মাইলেজ, উবার তো অনেক মাইলেজ থাকে, যে আপনি যদি মনে করেন যে না, আপনার মাইলেজ যদি বেশি হয়, আপনার স্ট্যান্ডার্ড মাইলেজ যেমন প্রতি বছরেই যেমন 56 সেন্ট পার মাইল, আমি একটা সেফ এক্সাম্পল দিচ্ছি, এরকম এই বছরের জন্য 2025-এর জন্য আইআরএস কিন্তু মাইলেজের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দিয়েছে, লেটস সে 56 সেন্ট অর 58 সেন্ট, একটা কথার কথা। তার মানে আপনার যদি 100,000 মাইল চালান, ওটাকে 50 সেন্ট পার মাইল দিয়ে গুণ দিলে পরে আপনার এই যে মাইলেজের এক্সপেন্সটা চলে আসে। কিন্তু এখন ট্যাক্স প্রিপেয়াররা করে কি দেখেন, ওরা খরচ কমানোর জন্য, কারণ $150,000 গ্রস ইনকাম, এটা থেকে আপনি $10,000 নিয়ে আসতেছেন, কিভাবে আনে? ওরা করে কি এই মাইলেজও দেয়, আবার অ্যাকচুয়াল এক্সপেন্সও দিতে থাকে। তার মানে এটাকে বলে ডবল ডিপিং। ডবল ডিপিং হচ্ছে ইউ হ্যাভ টু টেক আইদার ওয়ান, হয় আপনি স্ট্যান্ডার্ড মাইলেজে যাবেন অথবা অ্যাকচুয়াল এক্সপেন্সে যাবেন, বাট ইউ ক্যানট ক্লেম বোথ। এটাকে বলে ডবল ডিপিং। আপনি যদি এই দুইটাই ক্লেম করেন, আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজও দেন আবার অ্যাকচুয়াল এক্সপেন্সও দেন, আইআরএস এর সিস্টেম ইটসেলফ ট্রিগার দ্য অডিট।
সিস্টেমে আপনাকে ধরে ফেলবে যে হোয়াটস গোয়িং অন, তুমি কিভাবে একই খরচ, তার মানে কি দেন আপনি যদি স্ট্যান্ডার্ড মাইলেজ দেন, তার মানে আপনি তখন এই যে অ্যাকচুয়াল এক্সপেন্সগুলো যেমন ডেপ্রিসিয়েশন, গাড়ির কার ডেপ্রিসিয়েশন, গ্যাস, রিপেয়ার, এই সমস্ত খরচগুলো তখন আপনি দিতে পারবেন না, কারণ এটা মাইলেজেই চলে যায়। হ্যাঁ, এগুলো মাইলেজ মানে টোল দিতে পারেন, বাট এই যে ডেপ্রিসিয়েশন, গ্যাস, রিপেয়ার, আরও কিছু কিছু খরচ আছে, এগুলা স্ট্যান্ডার্ড মাইলেজ অটোমেটিক চলে যায়। কিন্তু আপনি দেখা গেল স্ট্যান্ডার্ড মাইলেজও নিলেন, আবার ডেপ্রিসিয়েশন চার্জ করলেন, গ্যাস দিলেন, রিপেয়ার দিলেন, ইট ইজ ডাবল ডিপিং। না, কিন্তু সেক্ষেত্রে এই যারা এই কাজগুলো করছে, বিশেষ করে আপনি বলেন গিগ ওয়ার্কার, সে আসলে গিগ ওয়ার্কার করেন, ট্যাক্স প্রিপেয়ার এই কাজ করে, গিগ ওয়ার্কার তো বুঝেন কোনটা নিলে ভালো, মানে কোনটাকে আপনি এখন স্ট্যান্ডার্ড বলছেন? যার জন্য যেটা সুবিধা, মনে করেন লেটস সে কারো যদি মাইলেজ কম হয় তখন আমরা অ্যাকচুয়াল এক্সপেন্সে যাই, কেউ যদি অ্যাকচুয়াল এক্সপেন্স কম থাকে, মাইলেজ বেশি থাকে, আমরা স্ট্যান্ডার্ড মাইলেজে যাই। তার মানে ইউ হ্যাভ টু টেক আইদার ওয়ান, ইউ ক্যানট টেক বোথ টুগেদার। এই মাইলেজের ব্যাপারে আপনি যেটা বললেন, অনেকেরই প্রশ্ন থাকে যে মাইলেজ যেটা রিপোর্ট করে উবার এবং লিফট, সেটাই কি মাইলেজ নাকি এর বাইরেও তো মাইলেজ, যেমন তারা খালি চালাচ্ছে আসছে, এগুলো কি? এখন প্রশ্ন হচ্ছে এই মাইলেজটা নিতে পারবেন শুধু বিজনেস মাইলেজ, আপনি যদি পার্সোনাল কারণে বাচ্চা ড্রপ করেন স্কুলে, ওই মাইলেজ কিন্তু এখানে রিপোর্ট করতে পারবেন না। তার মানে উবার লিফট যে মাইলেজ রিপোর্ট করে, ডেফিনেটলি এটা বিজনেস মাইলেজ। অন টপ অফ দ্যাট যদি অনেক সময় দেখা গেলো আপনি খালিও চালান, বা যদি কোনো কারণে এখানে না আসে ফর সাম রিজন, আপনি সেটাও দিতে পারবেন। বাট আপনি যদি পার্সোনাল ইউজের জন্য যদি চালান, আপনি ওয়াইফকে নিয়ে পিকনিকে গেলেন, ওয়াইফকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে গেলেন, বাচ্চাকে স্কুলে ড্রপ করলেন, দিস ইজ ইউর পার্সোনাল ইউজ মাইলেজ, ইউ ক্যানট ক্লেম দিস ইন দ্য বিজনেস অ্যাজ এ বিজনেস এক্সপেন্স। তার মানে আমার কথা হচ্ছে একটাই, যে খরচ বেশি দেখিয়ে ইনকাম কমানোর জন্য অনেক ট্যাক্স প্রিপেয়ারার ল্যাক অফ নলেজের অভাবে তারা স্ট্যান্ডার্ড মাইলেজ এবং অ্যাকচুয়াল এক্সপেন্স দুইটাই ট্যাক্স রিটার্নে দেখায়, যাতে করে খরচটা দ্রুত কমে আসে। কিন্তু এরা এটা জানে না যে এটা ডবল ডিপিং, দে শুড টেক আইদার ওয়ান, নট বোথ। সেই ক্ষেত্রে কিন্তু আইআরএস সিস্টেম ইটসেলফ এটা মানে অডিট ট্রিগার করে, কারণ এটা ডবল ডিপিং, আপনি খরচটা বেশি দেখাচ্ছেন এটা। আচ্ছা, গেল একটা। তা এইটাও কিন্তু আর একটা কমন মিস্টেক যেটা ট্যাক্স প্রিপেয়াররা করে। তার মানে দুইটা জিনিস, এই যে ট্যাক্স প্রিপেয়াররা ভুল করতে পারে এইটা, এই যে স্ট্যান্ডার্ড মাইলেজ বাঁচাচ্ছে অ্যাকচুয়াল, অনেকে ইন্টেনশনালি করে, অনেকে না জেনে করে। হেড অফ হাউস হোল্ড সেম থিং, অনেকে ইন্টেনশনালি করে, অনেকে না জেনে, ম্যাক্সিমাম না জেনেই করে। কারণ এটার কনসিকুয়েন্স কিন্তু ভয়াবহ। এটা যদি কেউ জেনে করে থাকে, তা আমি বলবো মানে এটা হচ্ছে মানে মোস্ট ডেঞ্জারাস থিং, কারণ এটা আলটিমেটলি আপনার ঘরে চলে আসবে একটা সময়। আইআরএস যদি ফ্রিকুয়েন্টলি এটা দেখে যে রিপিটেডলি you are doing the same kind of thing, হঠাৎ করে একদিন আইআরএস এজেন্ট আপনার ছুটি দিয়ে আসবে যে উই ওয়ান্ট টু অডিট ইউর ডিউ ডিলিজেন্স, এবং যখন এই ডিউ ডিলিজেন্সে ফেল করবেন, পার রিটার্ন $2600 পেনাল্টি। সেটা আপনারা যারা ট্যাক্স ফাইল করেন মানে তাদেরও সতর্কতার ব্যাপার রয়েছে, মানে এটা হিউজ। আপনি এবং বলি যে কোনো আইআরএস এজেন্ট যদি কোনো ট্যাক্স প্রিপেয়ারের অফিসে যে হানা দেয়, মিনিমাম 50,000 পেনাল্টি। কোনো বছর আপনি স্কিপ করতে পারবেন না, নো ওয়ে, কারণ এদের ডিউ ডিলিজেন্স এত স্পেসিফিক এবং এতটাই মানে কি বলবো মানে এতটাই ওরা এটা মেনটেন করে। আমার ধারণা খুব কম সংখ্যক লোক এই ডিউ ডিলিজেন্স কোয়ালিফাই করবে যদি কেউ অডিটে পড়ে। তার মানে দে শুড বি কেয়ারফুল। আমি শুধু একটার উদাহরণ দিলাম, এখন শুধু তাই নেই যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বলেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলেন, স্কেজুয়াল সি বলেন, প্রত্যেকটা রেড ফ্ল্যাগ ডিউ ডিলিজেন্সের আন্ডারে পড়ে কিন্তু। তো সেই ক্ষেত্রে ট্যাক্স প্রিপেয়ারদেরও উচিত সতর্ক থাকা, যাতে করে এখানে শুধু আপনার ক্লায়েন্টকে বেনিফিট দিবেন, নিজের বেনিফিটের কথা চিন্তা করেন। সেটা তো অবশ্যই। এবং শুধু তাই না, পেনাল্টি নেয় না তো, আপনাকে ই ফাইলের জন্য নিষিদ্ধ করে দেবে সারা জীবনের জন্য। ইউ ক্যানট ই ফাইল এনিমোর বিকজ ইউ আর করাপ্টেড। আর কি দাদা মিস্টেক আছে? তো যাই হোক, আরেকটা হচ্ছে ম্যাথ এরর হচ্ছে যে দেখুন ট্যাক্স ফাইলে কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল এরর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মানে আপনি যখনই কোনো নাম্বার ট্যাক্স রিটার্নে দিবেন, মেক শিওর ইউ ডবল চেক, ট্রিপল চেক ইউর নাম্বার। কারণ হচ্ছে দেখেন আইআরএস এর যে সিস্টেম, আইআরএস এর যে সফটওয়্যার ইউজ করে, এটা এত সফিস্টিকেটেড, এটা আপনার মানে ট্যাক্স রিটার্নটা সার্ভারে হিট করার সাথে সাথে তাদের মেশিন ইটসেলফ ম্যাথমেটিক্যাল এরর কিন্তু ওরা মানে প্রথম কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল এরর চেক করে। এবং আপনি কোনো ধরনের যদি কোনো ভুল করেন এখানে, মানে সিস্টেম অটোমেটিক দে উইল ক্যাচ ইউ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন, অবশ্যই আপনি মানে নিশ্চিত হবেন যে দেয়ার ইজ ম্যাথমেটিক্যাল এরর ফ্রি। কারণ আপনি ভুল করতে পারেন, মেশিন কিন্তু ভুল করবে না, আইআরএস সফটওয়্যার ভুল করবে না। এই ম্যাথমেটিক্যাল এররগুলো দেখার দায়িত্ব তো আপনাদের না, সেইটা তো সেই বলতেছি। ইভেন অনেক সময় আমরা কিছু নাম্বার হয়তো অনেক সময় ট্যাক্স পেয়ারদের উপর কিন্তু অনেকে অভিযোগ করে, যেমন যারা ট্যাক্স পেয়ার, যে আপনাদের যখন ট্যাক্স সিজন শুরু হয় যে এত বিজি থাকে যে অনেকে হয়তো অনেকে প্রফেশনাল আছে, আবার অনেকে দেখা যায় যে তাদের অ্যাসিস্ট্যান্ট দিয়ে ফাইলগুলো করাচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট দিয়ে করছে বা দেখেও না, বা বিশেষ করে পুরনো ফাইলগুলো তারা মনে করে একই রকম ফাইল বারবারই করে যাচ্ছে, মানে
শুধু সাবমিট করছে যে এইটা কি ঠিক কিনা বা এটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, আমি মজার বিষয় হচ্ছে দেখেন, আমি নাম মেনশন করব না, আমি এমনও ফাইল দেখেছি যে দেখুন সিম্পল, আপনি যখনই সিঙ্গেল আপনার সাথে ডিপেন্ডেন্ট পার্সন থাকবে, যে হচ্ছে বাপ মা ভাই বোন, তার মানে কিন্তু আপনার ফাইলিং স্ট্যাটাস তখন হেড অফ হাউজহোল্ড। খেয়াল করবেন, যদি কোনো সিঙ্গেল পার্সনের সাথে ডিপেন্ডেন্ট থাকে তার ফাইলিং স্ট্যাটাস হচ্ছে হেড অফ হাউজহোল্ড। আমি এমনও ট্যাক্স রিটার্ন দেখেছি যে একই ট্যাক্স রিটার্ন সে তার সাথে ডিপেন্ডেন্ট আছে, তাকে দিয়ে দিছে সিঙ্গেল, এবং সেম ভুল একাধারে 1 বছর না, মনে করেন 2022 সে সিঙ্গেল, অথচ দেখতেছে ডিপেন্ডেন্ট, তার স্ট্যাটাস হওয়া উচিত ছিল হেড অফ হাউজহোল্ড। 23 তো একই মিস্টেক, 24 একই মিস্টেক। তার মানে কি এই ভদ্রলোক ট্যাক্স রিটার্ন সে দেখেই না। আদারওয়াইজ সেম ভুল তুমি 3 ইয়ার্সে কিভাবে একসাথে করো? চিন্তা করেন বিষয়টা, যে একই ভুল তার হেড অফ হাউজহোল্ড। এই জিনিসটা আপনি একদম মানে সঠিক বলেছেন। আমাদের ট্যাক্স সিজন শুরু হচ্ছে, বেশিরভাগ ট্যাক্স পেয়াররা তাদের ট্যাক্স রিটার্নটা পড়েও দেখে না। আপনারা রেডি করে দিচ্ছেন, উনি সাবমিট করছে, শুধু আমার মনে হয় 2টো প্রশ্ন করে যে দাদা কত টাকা পাবো, টাকা কখন আসবে, দ্যাটস ইট, কিছু না। ইভেন যারা মনে করেন যারা হাই মানে বড় বড় ট্যাক্স প্রিপেয়ার যারা আছে, তারাই যে ডিপেন্ডস অন দেয়ার এমপ্লয়ি, তারা দেখা গেছে যে উইদাউট চেকিং তারা সাবমিট করতেছে, অথবা একটু 2 মিনিট 1-2 সেকেন্ড দেখে কোনো রকম। সেটার জন্য আপনারা কতটা রেসপন্সিবল সেটাও আলোচনা করব। আমি একটু আমাদের একজন দর্শক আছে, দাদা প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন আপনি। আমি আহমেদ বলছি ফিলাডেলফিয়া থেকে। হ্যাঁ বলুন। আমার একটা কোয়েশ্চন ছিল, আমি W2 পেপার আসে আমার প্রতি বছর, এখন আমার প্রায় 65,000 আপ আমার ইনকাম। আমি লাস্ট ইয়ারে আমি ট্যাক্স ফাইল করেছি, আমি প্রায় 7,600 মতন পাইছিলাম। আমার ডিপেন্ডেন্ট, আমি সিঙ্গেল, আমার ডিপেন্ডেন্ট একমাত্র আমার মা। তো এই বছর কি আমরা কোনো পরিবর্তন হবে, এটা জানতে চাচ্ছি। আপনার বয়স কত, যদি কিছু মনে না করেন? আপনার এইজ? আমার 42। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি সরি আপনার এজ জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ এই বছর কিন্তু সিনিয়র যারা আছে, যারা 65 ইয়ার্স এন্ড ওল্ডার, তাদের জন্য এডিশনাল $6,000 ডিডাকশন আছে। তো যাই হোক, আপনি যেহেতু 42, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে এই বছর 31,500। ও সরি, সিঙ্গেল বললো না, না হেড উনি সিঙ্গেল, না না উনি সিঙ্গেল, কিন্তু ওনার মা থাকে ওনার সঙ্গে ডিপেন্ডেন্ট। আপনার ফাইলিং স্ট্যাটাস হবে হেড অফ হাউজহোল্ড। তো সেই ক্ষেত্রে আপনার এই বছর ডিডাকশন পাচ্ছেন, স্ট্যান্ডার্ড ডিডাকশন 23,625, যেটা গত বছর থেকে একটু বেশি, যেটা ইনফ্লেশন এখন সবসময় বাড়ে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার রিফান্ডটা কিন্তু ডিপেন্ড করবে আপনার ট্যাক্স উইথহোল্ডিং এর উপর, আপনি কি পরিমাণ ট্যাক্স আগে দিয়েছেন। তো আপনার মানে এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা স্লাইটলি বাড়বে, এটা এমন কিছু ইম্প্যাক্ট আসবে না। এবং আপনার মার জন্য আপনি $500 আদার মানে ক্রেডিট পাবেন, যেহেতু ডিপেন্ডেন্ট আছে একজন। বাট মেইন হচ্ছে আপনার উইথহোল্ডিং। এখন লেটস সে আমি অ্যাজিউম করতেছি আপনার গতবারের মতোই আপনার উইথহোল্ডিং আছে, আপনি চেঞ্জ করেন নাই, হিউজ উইথহোল্ডিং করতেছেন। তো সেই ক্ষেত্রে যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা একটু বেশি গতবারের তুলনায়, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের কারণে আপনার রিটার্নটা একটু বাড়বে, কিন্তু আহামরি তেমন কিছু পারবে না। কারণ যদি 65 ইয়ার্সের বেশি হইতো তাহলে অনেকটা বেশি পেতেন, আর এডিশনাল 6,000 ডিডাকশন আসতো, যেটা আসবে না। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি আপনার উইথহোল্ডিং গতবারের তুলনায় একটু বেশি, মানে সেম আছে, বাট স্ট্যান্ডার্ড ডিডাকশন কিছুটা হলেও হয়তো বাড়বে, সেটা হয়তো অনেক বেশি হবে, সিগনিফিক্যান্টলি এরকম না। কারণ যেহেতু ডিপেন্ডেন্ট চিলড্রেন নাই, বা আপনার যদি গাড়ি টাড়ি থাকে, তাহলে ডিফারেন্ট থিং। মানে এগুলো আসলে এইভাবে তো স্পেসিফিক উত্তর দেওয়া যায় না, কারণ অনেকগুলো বিষয় এখানে যুক্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে আবার আরেকটা কথা, আপনার যদি ওভারটাইম থাকে, তাহলে এই বছর গুড নিউজ আপনার জন্য, কারণ $25,000 পর্যন্ত ওভারটাইম ইনকাম আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এমন লেটস সে আপনি যদি রেস্টুরেন্ট ওয়ার্কার হন, আপনার যদি টিপস ইনকাম থাকে, আরও সুখবর, $25,000 পর্যন্ত টিপস ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। আপনার যদি পার্সোনাল কার্ড থাকে, যদি 2025-এ পার্সোনাল কার কিনেন, $10,000 ইন্টারেস্ট ডিডাকশন আপনি নিতে পারবেন, ইভেন আপনি আইটেমাইজের জন্য কোয়ালিফাই না করলেও। দেন গ্যাস হোয়াট, আপনার ডিডাকশন বেড়ে যাবে, ইনকাম কমে যাবে, আপনার রিফান্ড পাবেন। নতুন গাড়ি যারা কিনেছে, 2025, এখানে কিন্তু কোশ্চেন আছে, আবার পুরান গাড়ি দিয়ে কিন্তু হবে না। তার মানে কেউ যদি লেটস সে এই যে আমরা বলতেছি $10,000 ডিডাকশন, আর আপনি যদি 2024-এ গাড়ি কিনেন, লেটস সে 2024-এর জুন জুলাই, এবং আপনার লোনটা অরিজিনেট হয়েছে বিফোর 31 ডিসেম্বর 2024, দেন ইউ উইল নট কোয়ালিফাই ফর দিস। আমাদের আবার কমিউনিটিতে যেমন অনেকেই আছেন তার ইনকাম হয়তো কম, মানে বিশেষ করে WT বা 1099,
কিন্তু দেখা গেল যে নতুন গাড়ি কিনেছে অনেক টাকা দিয়ে, আবার অন্য একটা অ্যাসেট কিনেছে, সেক্ষেত্রে তাদের কি হবে? মানে কোন কারো ইনকামের দেখ ডব্লিউটি $5,000 কিন্তু সে গাড়ি কিনলো $35,000। এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন, আপনার যদি ইনকামেই না থাকে তাহলে এই ডিডাকশনগুলো কোথায় নেবেন? নেওয়ার তো সুযোগ নাই। তার মানে দ্যাট এই ক্ষেত্রে আপনার বেনিফিট, কারণ এইগুলা কিন্তু এখন আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে এই যে ডিডাকশনগুলা কিছু কিছু ক্রেডিট আছে রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল, খেয়াল করবেন। তার মানে ম্যাক্সিমাম বেনিফিটেড আপনি হবেন এই সমস্ত ক্ষেত্রে আপনার ইনকামটা যদি বেশি থাকে। কিন্তু ইনকাম কম থাকলে সেই ক্ষেত্রে আপনার ডিডাকশন নেওয়ার সুযোগই তো নাই, কারণ আপনার ইনকাম যদি 5,000 থাকে, আপনার লেটস আপনি সিঙ্গেল, আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনই তো আছে 15,000, তো অন্য খরচ নেওয়ার আপনার সুযোগই নেই। সেই ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন দিলে আপনার ইনকাম জিরো। দ্যাট মিনস সেই ক্ষেত্রে আপনি গাড়ি কিনেন, ওভার টাইম টিপস যাই বললেন, রেজাল্ট ইজ জিরো, এটার কোনো কাজে আসবে না। কিন্তু ইনকাম যদি বেশি থাকে 100,000 বা মোর দ্যান দ্যাট, দেন ইট উইল ওয়ার্ক। আমাদের আরো একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক কে বলছেন? আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আজিজ খান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন আপনি। আমি লগাইয়া থেকে বলছি। আমি একটা গাড়ি কিনছি, নতুন গাড়ি, লেক্সাস। কখন? সেই গাড়িতে আমি ক্যাশ দিয়ে কিনছি। তো ক্যাশ দিয়ে কেনার পরে আমি একটা চিঠি পাইলাম ডিলারের কাছ থেকে, যেহেতু 10,000 অনেক উপরে আপনার পেমেন্ট, অতএব আমাদেরকে আইআরএস রিপোর্ট করতে হবে। তো ওই ব্যাপারে আমি কি কোনো বিপদে পড়বো নাকি? ধন্যবাদ মিস্টার আজিজ খান। তো যাই হোক, আপনার প্রশ্ন শেষ? জি, আপনার আর কোনো কোয়েশ্চেন? না, এটাই। ওকে, ধন্যবাদ। এখন দেখুন মিস্টার আজিজ খান, আপনার প্রথমত লেক্সাস গাড়ি কিনেছেন ক্যাশ দিয়ে, দিস ইজ নট এ গুড ডিসিশন। কারণ হচ্ছে এই আমি ধরে নিলাম আপনি 2025 গাড়ি কিনছেন, এই গাড়ি যদি আপনি লোন দিয়ে কিনতেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট ডিডাকশনের সুযোগ পেতেন $10,000 পর্যন্ত। কিন্তু এইটাও না, আমি ইন্টারেস্টের কথা বাদই দিলাম। কিন্তু এখন আপনি যে বিপদ, যেটা মানে সমূহ বিপদ যা দেখতেছি, এই ক্যাশ টাকা দিয়ে কখনো এইভাবে গাড়ি কিনবেন না, যদি আমরা মিডিয়াতে কথা বলতেছি। কারণ জানেন, এই ধরনের $10,000 উপরে ট্রানজাকশন কিন্তু আইআরএস এর রিপোর্ট হবে। এবং শুধু তাই না, এটা হয়তো আপনার মানে কি বলে, মানে ইট মাইট বি, ইউ মাইট গেট ইনভেস্টিগেটেড। সেটা আইআরএস থেকে করতে পারে, ইভেন হয়তো যে কোনো ইনভেস্টিগেশন এজেন্সি করতে পারে। কারণ যখন আপনি ক্যাশ ট্রানজাকশন করবেন, ইট উইল বি ট্রিগার্ড সামথিং এলস। সেক্ষেত্রে যে কারো যদি জিজ্ঞেস করবেন, নো মানে এত টাকা আপনার লেটস আপনার একটা লেক্সাস গাড়ির দাম 60,000 হইতে পারে, আপনি যদি $60,000 ক্যাশ দেন, দে উইল আস্ক ইউ ফর দ্য সোর্স, আপনি এত টাকা কোথায় পেলেন? না, যদি তার ইনকাম থাকে, ইনকাম থাকলে তো ব্যাংকে থাকবে টাকা, তাহলে ক্যাশ কেন? তার মানে এটা নিশ্চয় আপনার বালিশের নিচের টাকা। আমি সরি, আমি বুঝছি, আমি উদাহরণস্বরূপ বলছি। তার মানে আপনার যদি ইনকামই থাকে, ইট শুড বি ইন দ্য ব্যাংক। ওয়াই ইউ আর পেইং ক্যাশ? আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই দেশে যাই করা হোক না কেন ডকুমেন্টেড। যেহেতু উনি ক্যাশ ট্রানজাকশন করছেন মিস্টার খান, আপনি আমি সরি আপনার আমি ভয় দেখাচ্ছি না, মানে ইউ মাইট গেট ট্রাবল। কারণ আইআরএস এর ডেফিনেটলি রিপোর্ট হবে, দেখবেন চিঠি আসবে আপনার নামে, আপনাকে সোর্স ব্যাখ্যা করতে হবে। তো মেক শিওর আপনি ব্যাখ্যার জন্য রেডি থাকবেন, কোন ব্যাখ্যা দিলে আপনি মানে এটা থেকে পরিত্রাণ পাবেন। বাট ডেফিনেটলি দে উইল আস্ক ইউ মোর এন্ড মোর কোয়েশ্চেন, বাট ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর মোর কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সোর্স এক্সপ্লেন করতে হবে, টাকা কোথায় পাইছেন, কোথায় রাখছেন, কেন এতদিন, কিভাবে রিপোর্ট করেন, এ লট অফ কোয়েশ্চেন। আচ্ছা, এই কথাটা যখন আপনি তুলেছেন, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমাদের এই কমিউনিটিতে অনেক লোক আছেন যারা হয়তো তাদের কিছু অ্যাসেট আছে, বিশেষ করে হয়তো গোল্ড আছে অথবা ডায়মন্ড অথবা আপনি যেটা গাড়ি, তো সে লোকে ওগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে যদি কোনো আরেকটা অ্যাসেট কিনে, বাড়ি কিনে অথবা অ্যাপার্টমেন্ট কিনে, এরকম যদি হয়, বাট উনি হয়তো গত 2-3 বছরে ট্যাক্স ফাইলে খুব কম ইনকাম দেখিয়েছে, ইনকাম নাই বললেও চলে, বা ট্যাক্স ফাইল করে নাই, কিন্তু এখন ওনার যে একটা ফিক্সড জিনিস আছে সেটি বিক্রি করে সেই টাকা দিয়ে যদি উনি কোনো সম্পদ কিনে, সেক্ষেত্রে কোনো ট্রাবল হবে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা অ্যাডভাইস করি, আপনি যত ব্যাখ্যাই দেন যাই বলেন, আমাদের অ্যাডভাইস হচ্ছে এগুলা ব্যাংকে আস্তে আস্তে ঢোকানো। এবং বিশেষ করে যখন আপনি কোনো বড় ধরনের অ্যাসেট কিনবেন, এই যেমন ইভেন বাড়ি কেনার ক্ষেত্রেই আপনার কি ধারণা, আপনি যদি 500,000 ক্যাশ দিয়ে বাড়ি কিনেন, মানে অবশ্য ক্যাশ দিয়ে কেনার সুযোগও নাই, ল্যান্ডার আপনাকে বায়ার নিবে না, বাট ইন কেস এই যে যেমন ওনার গাড়ির ক্ষেত্রে হয়তো ছোট ছোট অ্যাপার্টমেন্ট $1 লাখ $1.5 লাখ, স্টিল ইউ শুড নট ইউজ ক্যাশ। আপনার ইউজ করতে হবে কিছু হলেও লোনে যাওয়া। কারণ কি জানেন, তখন এই ধরনের এই কোশ্চেন আপনি পড়বেন না। আপনার লেটস সে $1.5 লাখ দিয়ে একটা 150,000 অ্যাপার্টমেন্ট কিনলেন, সেই ক্ষেত্রে আপনার ক্যাশ আছে 150,000 ক্যাশ একদম ঘরে আছে,
আছে, কিন্তু স্টিল আপনার উচিত হবে না পুরোটো ক্যাশ এখানে দেওয়া, কারণ কোয়েশ্চেন উইল বি রেইজ যে এত টাকা আপনি ক্যাশ কোথা থেকে পেলেন, এত টাকা তো থাকার কথা না। সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে অ্যাটলিস্ট কিছু লোন রাখা, তখন এইটা আপনার এই কোয়েশ্চেনগুলো তখন আসবে না। তো এই যে আজিজ খান যে ভদ্রলোক, ওনার উচিত ছিল ক্যাশ মানে কিছু লোন রাখা উচিত ছিল, ক্যাশটা কম ইউজ করা উচিত। আদারওয়াইজ এই যে এখন আইআরএস রিপোর্ট হবে 10,000-এর বেশি আইআরএস চিঠি দিবে, মেবি সাম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আইসা কোয়েশ্চেন করবে এতটা কোথায় থেকে পেলো। আমি অতীতেও দেখছি এই ধরনের ঘটনা ঘটছে। তো যাই হোক, এগুলো সেগুলো আসলে অনেকে জানেন না, আমরা আমাদের মিডিয়াতে আমরা বলা ঠিক না, বাট আপনারা কিন্তু সাবধান থাকবেন এই ধরনের ক্যাশ ট্রানজাকশন। মানে মূল কথা হচ্ছে যাই লেনদেন করেন না কেন আপনি আপনার জায়গায় ব্যাখ্যার জন্য প্রস্তুত। শুধু তাই না, আরেকটা বলি, ইভেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি যদি ফ্রিকোয়েন্টলি ক্যাশ জমা দেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ক্লোজ করে দিবে, ব্যাংক নিজেই ক্লোজ করবে। কেন জানেন? কারণ আইআরএস এর ইনস্ট্রাকশন আছে, এগুলো হচ্ছে মানে যখনই আপনি ক্যাশ নেবেন তখন তারা ট্যাক্স ফাঁকি দেওয়া, মানে কিন্তু উনি যদি সেটার ব্যাখ্যা দিতে পারে যে এই ক্যাশ টাকাটা উনি কোত্থেকে পেল, যেমন আমি যেটা বললাম, হয়তো উনি ওনার বউয়ের স্ত্রীর গোল্ড বিক্রি করে সেই টাকাটা পেয়েছে, দ্যাট ইজ নট ডকুমেন্টেড। আপনি যদি ডকুমেন্ট থাকে তখন দেন মাইট বি ওকে, কিন্তু কে ডকুমেন্ট রাখে? আপনি গোল্ড বিক্রি করলে কেউ ডকুমেন্ট রাখে? অনেক সময় তখন বিপদটা এই জায়গাতেই, আপনি এক্সপ্লেন করতে পারবেন না, এবং আপনাকে ওরা খালি এক্সপ্লেনেশন না, ইট শুড বি ডকুমেন্টেড এক্সপ্লেনেশন। এবং অনেকের এই ডকুমেন্ট থাকে না, তখনই দেখা গেছে যে পেনাল্টি টানলে তখন এরা প্রথম গেস করে যে হয়তো বা কোনো আপনি ট্যাক্স। তার মানে হচ্ছে দাদা যারা এই কাজগুলো করছেন তারা ব্যাখ্যার জন্য প্রস্তুত থাকবেন। আমরা আমাদের সময় কম, আপনার কমন মিস্টেকে আর কি কি বিষয় আছে? আমার তো বিজনেস ট্যাক্স নিয়ে তো আমি আজকে 2 প্রোগ্রাম নিয়ে কথাই বলতে পারি না। বিজনেস ট্যাক্স নিয়ে আমরা হয়তো আরেকদিন আপনার সঙ্গে আলোচনা করব। শুরু হলো ট্যাক্স সিজন, এখনো মানে আমরা তো রিপিটেডলি শুধু পার্সোনাল ট্যাক্সের উপরেই চালাচ্ছি। আমাদের কমিউনিটিতে বেশিরভাগই পার্সোনাল ট্যাক্স রিটার্নের উপরেই, আপনি সেটাও জানেন যে প্রচুর পার্সোনাল ট্যাক্স, এবং আপনি যে বিষয়গুলো রেজ করছেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেকের কাজে দরকার। কমন মিস্টেকের মধ্যে কি আপনি ম্যাথ পর্যন্ত আপনি গিয়েছেন, আর কয়েকটা বিষয় যদি খুব সংক্ষেপে বলতেন। তো যাই হোক, ম্যাথ পর্যন্ত কমন মিস্টেক আছে। তো বাট যাই হোক, আমি এখন আরো কিছু টপিক ছিল। তারপর আরেকটা বিষয় বলি, যে আরেকটা লোকজন এটা করে যে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট আইআরএস এর মানে কি রেড আই যেটাকে বলে, আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। মানে এটা কেন বলবো, দেখুন যে যাদের ঘরে দেখা গেছে ইউনিভার্সিটি বা মানে কলেজে স্টুডেন্ট যারা 4 ইয়ার্স কলেজে পড়ে, তারা কিন্তু যে টিউশনটা পে করে তার জন্য একটা টিউশন স্টেটমেন্ট পায়, 1098T বলে এটাকে। তো এইটা কিন্তু যারা 3 ইয়ার্স কলেজ পর্যন্ত যায় তাদেরকে কিন্তু আমেরিকান অপরচুনিটি ক্রেডিট দেয়, যেটা রিফান্ডেবল $1,000 পর্যন্ত। এখন অনেক ট্যাক্স প্রিপেয়ার আছে, আমি মানে মেনশন করতেছি যে অনেক ট্যাক্স প্রিপেয়ার আছে যে এমনও দেখা গেছে যে ট্যাক্স কমানোর জন্য সে জীবনে কোনোদিন স্কুলেই যায় নাই, তাকেও এই এডুকেশন ক্রেডিট দিয়ে রাখতেছে। মানে এটা হিউজ মানে ফ্রড। মানে এই ক্ষেত্রে যে হেড অফ হাউসহোল্ড যেমন একটু আগে বললাম, ঠিক তেমনি এই যে আমেরিকান অপরচুনিটি ক্রেডিটের ক্ষেত্রে প্রচুর হিউজ ফ্রড গোয়িং অন। অনেকে দেখবেন যে সে স্কুলে জীবনেও যায় নাই, কিন্তু যে সত্যিকার স্কুলে যায় তারা তো সুবিধা পাবে, যে স্কুলে যায় তারটা ঠিক আছে, তারা সুবিধা পাবে, তাদের 1098T আছে তারা পাবে। এবং আরেকটা কিছু বলে রাখি, অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করে যে ছেলে মেয়ে হয়তো কি বলে কোচিংয়ে যায়, মাদ্রাসায় যায়, বা অন্য কোনো জায়গায় প্রাইভেট টিউটরিংয়ে যায়, তো এইগুলা ডিডাক্টেবল কিনা। অনেকে আছে, আমাকে তো চিঠি দিয়েছে, ওরা বলছে আই ক্যান ক্লেম ডিডাকশন ইন দ্য ট্যাক্স রিটার্ন, মানে ওরা নিয়ে আসে, কিন্তু নিয়মটা হচ্ছে যেটা 4 ইয়ার্স কলেজ থেকে স্টার্ট, কোনো কোচিং মাদ্রাসা বা এই ধরনের মানে আপনাকে মানে এডুকেশনাল ইনস্টিটিউশন হতে হবে, কোয়ালিফাইড ইনস্টিটিউশন যেটা এনলিস্টেড উইথ দ্য নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এবং 4 ইয়ার্স কলেজ থেকে এটা স্টার্ট। এবং আপনি যখনই কোয়ালিফাইড এনলিস্টেড এডুকেশনাল ইনস্টিটিউশনে যাবেন, আপনি যে টিউশনটা পে করবেন বছর শেষে আপনাকে একটা টিউশন স্টেটমেন্ট দিবে, এটাকে বলে 1098T। শুধুমাত্র এইটা দিয়ে আপনি ক্লেম করতে পারবেন। আদার দেন দ্যাট আপনি যদি কোনো কোচিংয়ে যান বা কোনো প্রাইভেট টিউটরিংয়ে যান, এইটার পেমেন্ট কিন্তু আপনার ট্যাক্স পেলে ডিডাক্টেবল না। তো এখন এই ক্ষেত্রে অনেকে করে কি, যে ট্যাক্স কমানোর জন্য, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, রিফাইন ম্যাক্সিমাইজ করার জন্য আর্টিফিশিয়াল ইনফরমেশন দেয়। তা আইআরএস এর কিন্তু এইটাও একটা রেড ফ্ল্যাগ এরিয়া, মানে এইটাও কিন্তু হিউজ ফ্রড হয়, এবং ফ্রডের মাধ্যমে আইআরএস এর মিলিয়নস অফ ডলার চলে যাচ্ছে। যে কারণে আইআরএস কিন্তু এই সমস্ত বিষয়ের উপর স্ট্রিক্টলি ওরা ফোকাস করে। এবং আরও কিছু আছে, যেমন কমন এরিয়ার ক্ষেত্রে বলছি, অনেকে আছে সেলফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই যে হোম অফিস ডিডাকশন, বিজনেস এক্সপেন্স উল্টা পাল্টা দেখা গেছে যে ডিডাকশন দিয়ে রাখে। ছোট্ট করে বলি, যেমন দেখেন বিজনেস এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপেন্সগুলো কিন্তু হতে অবশ্যই রেলিভেন্ট এবং নেসেসারি টু ইয়ার বিজনেস। এখন লোকজন করে কি, খরচ কমানোর জন্য এই যে যেটা বললাম, এই যে ডবল ডিপিং, স্ট্যান্ডার্ড ভার্সাস অ্যাকচুয়াল মাইলেজ, জামা জুতা হাবি যাবে যা পারে সব দিয়ে রাখে ট্যাক্সে টানে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইজ ইট রেলিভেন্ট, ইজ ইট নেসেসারি টু ইয়ার বিজনেস? If no, then you should not claim this expense in the tax return. এখন উদাহরণস্বরূপ বলবো, যেমন ধরেন আপনি অ্যাটর্নি,
তা আপনি আইন পেশায় জড়িত, আবার আপনার শখ আছে একটু ছবি আঁকা। এখন আপনি যদি শখের বসে ছবি আঁকেন এবং ছবি আঁকতে গেলে আপনাকে পেইন্ট ব্রাশ এবং পেন কিনতে হয়, রাইট? এটা কিন্তু এই ছবি আঁকা দিয়ে কিন্তু আপনার আর্নিং হচ্ছে না। তার মানে আপনি যে পেন ব্রাশ কিনতেছেন এটা ট্যাক্স রিটার্ন আপনি ডিডাকশন দিতে আসবে না, বিকজ এটা আপনার হবি, এটাতে আপনার ইনকাম জেনারেট হচ্ছে না। আবার পাশাপাশি আপনি যদি প্রফেশনাল আর্টিস্ট হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেন ব্রাশ কিনতে হয়, এটা দিয়ে আপনি আর্ট করে আপনি রেভিনিউ আর্ন করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা রিলেভেন্ট বিজনেস এক্সপেন্স। তার মানে দেখেন একই পেইন্টিং একজন প্রফেশনাল আর্টিস্টের ক্ষেত্রে এটা রিলেভেন্ট নেসেসারি বিজনেস এক্সপেন্স, বিকজ দিস ইজ ইউর মেইন প্রফেশন অ্যান্ড ইউ আর আর্নিং মানি, দ্যাটস ওয়াই ইট ইজ রিলেভেন্ট টু ইউর বিজনেস। বাট একজন অ্যাটর্নির ক্ষেত্রে এটা হবি, সে এটা পারবে না। তো বিজনেস এক্সপেন্সের ক্ষেত্রেও কিন্তু এই রিলেভেন্ট এবং নেসেসারি বিষয়গুলো আছে। আবার যে হোম অফিস ডিডাকশন, অ্যানাদার বিগ স্ক্যাম, সবাই হোম অফিস ডিডাকশন দিয়ে রাখে, বাট আইআরএস narrowly specified the home office deduction, এবং আপনি তখনই হোম অফিস ডিডাকশন নিতে পারবেন যখন আপনি এক্সক্লুসিভলি এবং রেগুলার বেসিসে আপনি আপনার বাসাটা বিজনেস পারপাসে ডেডিকেটেডলি ইউজ। তার মানে হচ্ছে অনেকগুলো মিস্টেক হয়, আমরা আপনার সঙ্গে এতক্ষণ আলোচনা করে যেটা জানলাম, হয়তো আরেকদিন আমরা আবার আপনি আসবেন আমাদের এখানে, তখন হয়তো আমরা ব্যবসায়িক যে ট্যাক্স ফাইলিং এর ব্যাপারটা সেটা নিয়েও আলোচনা করবো, এখানে মিস্টেক আর কিছু থাকলে আলোচনা করবো। দাদা দুঃখিত, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনার সঙ্গে কথা বলে খুব দ্রুত সময় শেষ হয়ে যায়। তো কিন্তু আমাদের ট্যাক্স সিজন শুরু হচ্ছে, আপনিও নিয়মিত আসবেন, আমরা এই ব্যাপারগুলো নিয়ে আগামীতে আরো বড় করে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ আমাদেরকে এত রাতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN 24 এর সকল দর্শককে। শুভরাত্রি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি আমাদের সিপিএ মহোদয় বলছেন যে আপনার ট্যাক্স ফাইলিং করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই যে কমন মিস্টেক যেগুলো উনি উল্লেখ করেছেন সেগুলো যাতে না হয় সেটি খেয়াল রাখবেন, অথবা আপনি যে ট্যাক্স ফাইল করছেন সেটি যাতে রিলেভেন্ট হয়, যাই আপনি উল্লেখ করেন না কেন ডকুমেন্টেশন হয় এবং সেটি যাতে রিলেভেন্ট হয় সেদিকে খেয়াল রাখবেন। আরও কিছুদিন সময় আছে, এরই মধ্যে আপনারা ট্যাক্স প্রিপারেশন নিয়ে নেন এবং ট্যাক্স ফাইল যখন শুরু হবে তখন আপনারা একটি সঠিক এবং যথাযথ প্রক্রিয়া মেনটেন করে একটি ট্যাক্স ফাইল করতে পারবেন। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।